আজকে হচ্ছে আমরা কোষ এর গঠন যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের মধ্যে বর্ণিত কোষস্থ বিভিন্ন অঙ্গাণু তার ইম্পর্টেন্ট হাইলাইটেড পয়েন্ট গুলো নিয়ে কথা বলবো। তোমরা যারা একবার হলেও আবুল হাসান স্যারের বইটি পড়েছো বা অধ্যায়টি শেষ করেছো তাদের জন্য থাকবে এই রিভিশন ভিডিওটি। আমরা আমরা মেডিকেল পরীক্ষার্থী যারা, তারপরে এইচএসসি ক্যান্ডিডেট যারা, বিভিন্ন পরীক্ষার আগে সবকিছু একসাথে রিভিশন করা অনেক কঠিন হয়ে যায়। তাই কোন টপিক গুলো অন্তত পক্ষে হলো আমাদের মাথায় রাখতে হবে এবং কোনগুলো স্পেশাল এমসিকিউ জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখব। তো কোষ এর গঠন এই অধ্যায়টি প্রথম পত্রের এই প্রথম অধ্যায়টি সম্পূর্ণভাবে যে কোষের ধরনের কথা বলেছে সেটা হচ্ছে কি উদ্ভিদ কোষ। আর একটি আদর্শ উদ্ভিদ কোষে কি কি কোষীয় অঙ্গাণু থাকতে পারে, উদ্ভিদ কোষের গঠন কেমন হয়, সেই বিষয়গুলো নিয়ে অধ্যায় জুড়ে কথা বলা হয়েছে। এবং উদ্ভিদ কোষ, একটি আদর্শ উদ্ভিদ কোষে আমরা আসলে কি কি দেখতে পাই? জড় পদার্থ এবং কিছু থাকে হচ্ছে সজীব পদার্থ। জড় পদার্থ গুলোর মধ্যে থাকে কি কোষ প্রাচীর এবং কিছু কোষস্থ নির্জীব উপাদান। কোষস্থ নির্জীব উপাদান গুলোর মধ্যে হয় হচ্ছে কিছু সঞ্চিত পদার্থ যেরকম কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। তারপর হচ্ছে কিছু বর্জ্য পদার্থ যেরকম রেজিন, ট্যানিন, তারপরে অ্যালকানয়েড, ল্যাটেক্স। এরপরে কিছু থাকে হচ্ছে কি আমাদের নিঃসৃত পদার্থ যেরকম হরমোন, এনজাইম, পেকটিন, নেকটার, এই ধরনের। আর ওইদিকে আমাদের সজীব যে পদার্থগুলো সেগুলোর মধ্যে কি থাকে? কোষ ঝিল্লি, তারপরে থাকে হচ্ছে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। ঠিক আছে। এখন এই যে আমাদের জড় পদার্থের মধ্যে একটা রয়ে গেল কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর কিন্তু উদ্ভিদ কোষে অনন্য এবং অন্যতম একটি বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য। কারণ প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। 1665 সালে রবার্ট হু মাইক্রোস্কোপের নিচে যে জিনিসটা আসলে দেখে সেল বা কোষ বলেছিলেন সেটা কি ছিল? সেটা ছিল মূলত কোষ প্রাচীর। এখন এই কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? কোষ প্রাচীর গঠিত হচ্ছে অসংখ্য সেলুলোজ দিয়ে। সেলুলোজ হচ্ছে কি? সেলুলোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট বিটা ডি যে গ্লুকোজ আছে তার একটি পলিস্যাকারাইড। এবং এইভাবে 1000 থেকে 3000 সেলুলোজ মিলে একটা সেলুলোজ চেইন গঠন করে। এইভাবে 100 সেলুলোজ চেইন মিলে একটা ক্রিস্টালাইন মাইসেলি গঠন করে। ক্রিস্টালাইন মাইসেলিকে বলা হয় কি কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। ঠিক আছে। কোষ প্রাচীরের গাঠনিক একক হিসেবে বলা হয় কি মাইসেলিকে। এবং এইভাবে 20টা মাইসেলি মিলে একটা মাইক্রোফাইব্রিল তৈরি করে। 250টা মাইক্রোফাইব্রিল আবার ম্যাক্রোফাইব্রিল তৈরি করে এবং অসংখ্য ম্যাক্রোফাইব্রিল মিলে কি হয়? একটা ফাইবার উৎপন্ন করে। এভাবে হচ্ছে কোষ যে প্রাচীরটা একটা উদ্ভিদ কোষের সর্ববহিস্থ দিকে থাকে সেটা তৈরি হয়ে যায়। এখন কোষ প্রাচীরের ভৌত গঠন নিয়ে যদি আমরা পড়তে চাই, আমাদের জানতে হবে যে কোষ প্রাচীরের যে প্রথম স্তর সেটা হচ্ছে মধ্যপর্দা। যেহেতু কোষ প্রাচীর একটি কোষের সর্ববহিস্থ স্তর, তাই পাশাপাশি দুইটা কোষের মাঝামাঝি যে সাধারণ পর্দাটা থাকে তাকে আমরা বলি মধ্যপর্দা। এবং এটা কোষ প্রাচীরের একটি অংশ। এই মধ্যপর্দা কিভাবে তৈরি হয়? এটা সাইটোপ্লাজমের ফ্রাগমোপ্লাস্ট থেকে এবং গলগি বডি, পরবর্তীতে আমরা পড়বো এটা সাইটোপ্লাজমই একটা অঙ্গাণু। সেই গলগি বডির পেকটিন জাতীয় যে ভেসিকল থাকে সেইগুলোর মাধ্যমে মধ্য পর্দা তৈরি হয়। এবং এই মধ্য পর্দার উপরে কখনো কখনো সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন এগুলো জমা হয় একটা স্তর তৈরি হয়, তার নাম হচ্ছে কি প্রাথমিক স্তর। এটা 1 থেকে 3 ন্যানোমিটার বিশিষ্ট পুরুত্বের হয়। এবং প্রাথমিক স্তরের উপরে কখনো কখনো সেলুলোজ এবং পেকটিন জাতীয় পদার্থ জমে আরো একটা স্তর তৈরি করে, তার নাম হচ্ছে কি সেকেন্ডারি স্তর বা গৌণ স্তর। এই গৌণ স্তরের পুরুত্ব হয় 5 থেকে 10 ন্যানোমিটার। আর খুবই কম যে প্রাথমিক স্তরের উপরে গৌণ স্তর, তার উপরে আরো একটা স্তর তৈরি হচ্ছে। এবং এই আরো একটা বা থার্ড লেয়ার যদি আরো একটা আমরা পাই তাহলে সেটার নাম হচ্ছে টারশিয়ারি স্তর। তবে কোষ প্রাচীরের এই মধ্য পর্দার কোন স্থানে যদি প্রাথমিক স্তর বা গৌণ স্তর কোনটা তৈরি না হয় তাহলে সেখানে একটা গর্তের মতো অংশ তৈরি হয় এবং এটাকে বলা হয় কূপ। কূপ অঞ্চল বলা হয় কূপ। এই কূপকে ইংলিশে বলা হচ্ছে কি পিট। এবং পাশাপাশি দুটি কূপ যখন মুখোমুখি ভাবে অবস্থান করে তখন তাকে বলা হয় পিট পেয়ার। এবং সে অবস্থায় মাঝে থাকা মধ্য পর্দাটিকে বলা হয় পিট মেমব্রেন। মানে মধ্য পর্দার মাঝে তার এই পাশে একটা পিট এবং এই পাশে আরেকটা পিট, এরকম দুইটা পিটকে বলা হচ্ছে পিট পেয়ার। আর মাঝে থাকা মধ্য পর্দাটা তখন আমরা বলছি পিট মেমব্রেন। এবং এই কোষ প্রাচীরের মাধ্যমে পাশাপাশি দুটি কোষের যে আন্তঃসম্পর্ক সেটা বজায় থাকে।
কিভাবে বজায় থাকে? যে সূক্ষ্ম নালিকা পথে পাশাপাশি দুটি কোষের সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয় সে তাকে বলা হয় প্লাজমোডেজমাটা। এটাকে এক বচনে কি বলা হয়? এটাকে এক বচনে প্লাজমোডেজমা বলে। এরপরে কোষ প্রাচীর, একটা কোষের সর্ববাহিস্থ যে বর্ডার সেটাকে বললাম কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীরের ভিতরে যা কিছু থাকে তাকে বলা হয় কি? তাকে বলা হয় প্রোটোপ্লাস্ট। আবার বলছি, কোষ প্রাচীর যা কিছু ঘিরে থাকে তাকে বলা হয় কি? তাকে বলা হয় প্রোটোপ্লাস্ট। আর প্রোটোপ্লাজম কাকে বলে? প্রোটোপ্লাজম হচ্ছে প্রোটোপ্লাস্ট প্রোটোপ্লাস্ট হচ্ছে কোষঝিল্লি যা কিছু ঘিরে আছে, আর প্রোটোপ্লাজম হচ্ছে এই যে তরল বা ম্যাট্রিক্স প্রোটোপ্লাস্টের ভিতরে, সেটা হচ্ছে কি? প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের আবার তিনটা অংশ, তার সেগুলো কি কি? সেগুলো হচ্ছে কোষঝিল্লি, তারপরে হচ্ছে কি সাইটোপ্লাজম, তারপরে হচ্ছে কি নিউক্লিয়াস। ঠিক আছে? তাহলে প্রোটোপ্লাজম হচ্ছে কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এই তিনটা গঠন নিয়ে গঠিত। আর পুরোপুরি ভাবে এই কোষ প্রাচীর যেটা একটা কোষের বাহিরের দিকে থাকে, এটা যা কিছুকে ঘিরে রেখেছে এই সম্পূর্ণটুকুকে বলা হচ্ছে কি? প্রোটোপ্লাস্ট। আর প্রোটোপ্লাজম হচ্ছে এই যে কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এই তিনটা গঠন, অর্থাৎ প্রোটোপ্লাস্টের ভিতরে যা কিছু সেটাই হচ্ছে কি? প্রোটোপ্লাজম। তারপরে আমাদের জানতে হবে যে পানিকে ফ্লুইড অফ লাইট বলা হয়। তারপরে এখানে প্রোটোপ্লাজম যে, সেই প্রোটোপ্লাজমের সংজ্ঞার পরে আমাদের জানতে হবে কি? এবার কোষঝিল্লি। কোষঝিল্লির গঠনটা কি? কোষঝিল্লি হচ্ছে কি 75% লিপিড দ্বারা তৈরি। এই কোষঝিল্লির কয়েকটা নাম আছে। এটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন, এটাকে বলা হয় হচ্ছে প্লাজমা মেমব্রেন, প্লাজমালেমা, তারপরে হচ্ছে কি বায়ো মেমব্রেন। ঠিক আছে? বিজ্ঞানী কার্ল নাগিলি এটাকে কি নাম দেন? এটাকে নাম দেন হচ্ছে প্লাজমা মেমব্রেন। কোষ ঝিল্লি যে, সেটা যদি ভিতরের দিকে একটু প্রবিষ্ট বা অভিক্ষেপ অভিক্ষেপ তৈরি করে তাহলে তাকে বলা হয় হচ্ছে তাকে বলা হয় হচ্ছে মাইক্রোভিলাই। ঠিক আছে? কোষঝিল্লি যখন ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে তখন তাকে বলে কি? মাইক্রোভিলাই। প্রাণী কোষে এটা বেশি করে দেখা যায়। আর যদি অনেক বেশি গভীর হয়ে ভাঁজটা তৈরি করে তাহলে তাকে বলা হয় হচ্ছে পিনোসাইটিক কোষটা। এবং এই কোষঝিল্লি কখনো কখনো ভিতরে টনোফাইব্রিল নামক অসংখ্য ফিলামেন্ট যুক্ত স্থান দেখা যায়, তাকে বলা হয় ডেসমোজোম। তাকে কি বলা হয়? ডেসমোজোম। কোষঝিল্লি যে প্রক্রিয়ায় হচ্ছে কি বলে কঠিন বস্তুকে গ্রহণ করে, নিজের ভিতরে কোষের ভিতরে গ্রহণ করে সেই বস্তু, সেই পদ্ধতিকে বলা হয় ফ্যাগোসাইটোসিস পদ্ধতি। এবং যেই প্রক্রিয়ায় হচ্ছে কি তরল পদার্থকে কোষের ভিতরে টেনে নেয় সেই পদ্ধতিকে বলা হয় পিনোসাইটোসিস পদ্ধতি। ঠিক আছে? এবং এই কোষঝিল্লির মডেল নিয়ে অনেক বিজ্ঞানী আলোচনা করেছেন। সর্বপ্রথম যে মডেলটা ছিল সেটা কি? স্যান্ডউইচের মডেল। এবং সর্বাধিক ভাবে শেষ পর্যন্ত যে মডেলটা গৃহীত হয়েছে সেটা হচ্ছে কি? বিজ্ঞানী সিঙ্গার এবং নিকেলসনের মডেল, ফ্লুইড মোজাইক মডেল। এটাকে কি মডেল বলা হয়? এটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে আইসবার্গ মডেল। তো এই ফ্লুইড মোজাইক মডেলে কি বলা হয়েছে? বলা হয়েছে যে এই যে কোষঝিল্লি এটা হচ্ছে দুইটা লেয়ারে গঠিত, দুইটা ফসফোলিপিড লেয়ারে, অর্থাৎ ফসফোলিপিড বাইলেয়ার এখানে থাকবে। এবং এই ফসফোলিপিড লেয়ার গুলো কিভাবে হয়? প্রত্যেকটা ফসফোলিপিড অণুর মধ্যে একটা ফসফেট হেড থাকবে, মানে শুরুর দিকে একটা ফসফেট হেড এবং গোড়ার দিকে হচ্ছে কি থাকে? একটা ফ্যাটি অ্যাসিড টেইল। ফ্যাটি অ্যাসিড টেইল হচ্ছে গোড়ার দিকে থাকে এবং এইভাবে বিপরীত করে পরস্পরে দুইটা লেয়ার সাজানো থাকে। তাদের মাঝে মাঝে থাকে কোলেস্টেরলের অণু। এবং এই ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে সংস্পর্শে থাকে কারা? প্রোটিন অণু। এই প্রোটিন অণুগুলোর অবস্থানের ভেদে তাদেরকে আবার তিনটা নাম দেওয়া হয়েছে। একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন, আরেকটা হচ্ছে ইন্ট্রিগাল প্রোটিন, এবং আরেকটা হচ্ছে কি লিপিড প্রোটিন। পেরিফেরাল প্রোটিন কোনটা? যে প্রোটিন অণুগুলো এই ফসফোলিপিড বাইলেয়ারে আংশিকভাবে প্রবিষ্ট থাকে তাদেরকে বলা হয় হচ্ছে পেরিফেরাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন হচ্ছে যে প্রোটিন অণুগুলো সম্পূর্ণভাবে
প্রবিষ্ট থাকে, মানে সম্পূর্ণভাবে ভিতরে প্রবেশ করানো থাকে পুরোটা জুড়ে, সেটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। আর লিপিড প্রোটিন হচ্ছে যেটা ফসফোলিপিডের কোন একটা প্রান্তে যুক্ত আছে, জাস্ট একটা লিপিডের সাথে কানেক্টেড, তাকে লিপিড প্রোটিন বলা হচ্ছে। আবার এই যে ফসফোলিপিডের বাইলেয়ার, তার মাঝে থাকছে কোলেস্টেরল, তার সাথে থাকছে প্রোটিন, তার সাথে কিন্তু আবার কার্বোহাইড্রেটের একটা চেইনও যুক্ত থাকে। অনেক জায়গায় জায়গায় কার্বোহাইড্রেটের চেইন গুলো যুক্ত থাকে, এবং তাদের যুক্ত থাকার ভিত্তিতে তাদেরকে আবার আলাদা নাম দেওয়া হয়েছে। যদি এই কার্বোহাইড্রেটের চেইনটা প্রোটিন অণুর সাথে যুক্ত হয় তাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন, আর যদি লিপিড অণুর সাথে যুক্ত হয়, ফসফোলিপিডের সাথে যুক্ত হয়, তাকে বলা হয় হচ্ছে গ্লাইকোলিপিড। এই গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন মিলে তারা একসাথে আবার কি তৈরি করে, গ্লাইকোক্যালিক্স তৈরি করে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের কোষঝিল্লি থেকে জানা খুব দরকারি ছিল। কোষঝিল্লির যে মুভমেন্ট, এই ফ্লুইড মোজাইক মডেল বা আইসমার্ক মডেল অনুযায়ী তাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আর কোষঝিল্লি মূলত বিভিন্ন রকম কাজ করে, রক্ষণাবেক্ষণের কাজ করে, ভিতরের বস্তুদের নিয়ন্ত্রণ, সমন্বয়, এই সবকিছুর পাশাপাশি কোষঝিল্লির অন্যতম একটা প্রধান কাজ হচ্ছে কি, কোষঝিল্লির তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে। ঠিক আছে, ইনফরমেশন বেস বলা যায়, যে একটা সেলের ইনফরমেশনকে সে ক্যারি করে। এরপরে কোষঝিল্লির পরে আমরা যদি দেখি, তাহলে আমাদের কোষঝিল্লি যা কিছুকে ঘিরে আছে তাকে আমরা কি বলেছি, প্রোটোপ্লাজম বলেছি। এখন এই প্রোটোপ্লাজমের মধ্যে কারা আছে, প্রোটোপ্লাজমের মধ্যে আমার সাইটোপ্লাজম আছে, তারপরে হচ্ছে কি আছে, তারপরে নিউক্লিয়াস আছে। এখন সাইটোপ্লাজমে যদি আসি, সাইটোপ্লাজমের মধ্যে আমি পাবো হচ্ছে প্রথমে সাইটোসল, এবং তারপরে পাবো হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এই সাইটোসল কাকে বলে, সাইটোসল, এই সাইটোসল হচ্ছে সাইটোপ্লাজমের যে ম্যাট্রিক্স, অর্থাৎ সাইটোপ্লাজম বলতে আমরা যা বুঝি সবকিছু, প্রত্যেক কোষস্থ সব অঙ্গাণু নিয়ে যে ম্যাট্রিক্স, সবটাকে আমরা সাইটোপ্লাজম বলছি। আর এই কোষে সাইটোপ্লাজমে যে অঙ্গাণুগুলো, সেগুলোকে বাদ দিলে যে ম্যাট্রিক্সটা থাকে তাকে বলা হয় সাইটোসল। এই সাইটোসলের আরো নাম আছে, তাকে বলা হয় কি, হায়ালোপ্লাজম বলা হয়। ঠিক আছে, এই হায়ালোপ্লাজম বা সাইটোসল হচ্ছে আবার দুই ভাগে বিভক্ত, মানে দুইটা অংশে বিভক্ত করা হয়েছে। এটার ভিতরের দিকের অংশটুকুকে বলা হচ্ছে, কেন্দ্রের দিকে যে সাইটোসলটা থাকে, একটা কোষের কেন্দ্রস্থ যে সাইটোসল, তাকে আমরা বলি হচ্ছে এন্ডোপ্লাজম। আর বাহিরে অর্থাৎ কোষঝিল্লির দিকে যে সাইটোসলের অংশটা থাকে তাকে বলা হচ্ছে একটোপ্লাজম। একটোপ্লাজম কি হয়, একটোপ্লাজম একটু ঘন হয়, বেশি একটু শক্ত হয়, আর কেন্দ্রের দিকে যে সাইটোসলটা থাকে সেটা একটু কি অপেক্ষাকৃত ঘন কম হয়, একটু বেশি তরল টাইপের হয়। ঠিক আছে, তারপরে সাইটোসলের পরে আমাদের রইলো কি, তাহলে সাইটোসলের পরে রইলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এই সাইটোপ্লাজম, সাইটোসল এবং সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সবটা মিলে আমাদের সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমে একটা গুরুত্বপূর্ণ কি বলে, শ্বসনের একটা গুরুত্বপূর্ণ ধাপ সংঘটিত হয়। সেটা কি, শ্বসনের প্রথম ধাপ গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয়, এই সাইটোপ্লাজমে সংঘটিত হয়। সাইটোপ্লাজমের অন্যতম প্রধান একটা কাজ হচ্ছে কি, কোষের অম্লত্ব এবং ক্ষারকত্ব সে নিয়ন্ত্রণ করে। কারণ সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুগুলো সম্পর্কে আমরা এখন জানবো, আমরা দেখবো তারা বিভিন্ন রকমের ক্রিয়া বিক্রিয়া এবং কাজে নিয়োজিত। তো এই ধরনের ক্রিয়া বিক্রিয়া এবং কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে পুরো যে সাইটোপ্লাজম, তার পরিবেশ কখনো হচ্ছে ক্ষারত্ব, কখনো অম্লত্ব তৈরি হয়ে যায়, এবং এই ক্ষারত্ব অম্লত্বের ভারসাম্যটা কে রক্ষা করে, সাইটোপ্লাজম তৈরি করে। সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো যদি আমরা এখন পড়তে যাই, আমরা নিউক্লিয়াস বাহিরে, নিউক্লিয়াস বাদে যা কিছু আছে সবকিছুকে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলবো। সাইটোপ্লাজমে অবস্থিত, এখন সাইটোপ্লাজমে অবস্থিত অঙ্গাণুগুলোর মধ্যে প্রধান বা থাকবেই একটা উদ্ভিদ কোষের মধ্যে, তেমন কারা আছেন, তেমন আছে হচ্ছে রাইবোজোম, তারপরে আছে হচ্ছে গলগি বডি, তারপরে লাইসোজোম, তারপরে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, পারঅক্সিজম, গ্লাইঅক্সিজম, সেন্ট্রিওল। ঠিক আছে, মাইক্রোটিবিউস, এই যে আমাদের অঙ্গাণুগুলো, এগুলো সবই হচ্ছে কি আমাদের সাইটোপ্লাজমের অঙ্গাণু। তা রাইবোজোম হচ্ছে কি, রাইবোজোম হচ্ছে একমাত্র অঙ্গাণু যার কোনো আবরণী থাকে না, এবং রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়। সার্বজনীন অঙ্গাণু কেন বলা হয়, কারণ রাইবোজোম আদি কোষ এবং প্রকৃত কোষ সব ধরনের কোষে এটাকে পাওয়া যাবে। এটা কেন থাকবে, কারণ এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে। রাইবোজোম একমাত্র একটা জিনিস যেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণের জন্য
খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এই জন্য রাইবোজোমকে কি বলা হয়? রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। সে যেখানে যাবে সে প্রোটিন সংশ্লেষণ করবে। তো রাইবোজোমকে কোথায় বেশি পাওয়া যাবে? আমাদের দেহে বলি, উদ্ভিদের দেহে বলি, যেখানে যেখানে প্রোটিনের সংশ্লেষণটা অনেক বেশি দরকারি হবে, রাইবোজোম সেখানেই পাওয়া যাবে বেশি পরিমাণে। এবং রাইবোজোম একা ভাবে থাকে এবং কখনো কখনো সে হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে লেগে থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে লেগে থাকে, কিংবা কখনো কখনো সে মুক্তভাবে অবস্থান করে। এই রাইবোজোম হচ্ছে কে দেখেন সর্বপ্রথম? বিজ্ঞানী আলবার্ট ক্লড তাকে দেখেন, এবং পরবর্তীতে বিজ্ঞানী জর্জ প্যালেরও দেখে, আর রবার্টসন হচ্ছে এই জিনিসটাকে নাম দেন হচ্ছে রাইবোজোম। তো তারপরে আমাদের জানতে হবে যে রাইবোজোম কয় প্রকার। রাইবোজোম দুই রকমের হয়, একটা হচ্ছে 17S আর একটা হচ্ছে 18S। এস দিয়ে এখানে আসলে একটা ওয়েটবার্গের ধ্রুবক বা ইউনিট প্রকাশ করা হচ্ছে। 17S যে রাইবোজোম, এটা মূলত প্রত্যক্ষ করা হয় আদি কোষগুলোতে, অর্থাৎ প্রোক্যারিওটিক যে সেলগুলো আছে তার মধ্যে কি পাওয়া যায়? 17S রাইবোজোম পাওয়া যায়। তারপরে আমরা আমাদের মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এগুলোর মধ্যেও 17S রাইবোজোমটাকে পাবো। তো 18S যে রাইবোজোমটা আছে এটা মূলত প্রকৃত কোষের একটা বৈশিষ্ট্য, যে প্রকৃত কোষে 18S রাইবোজোম গুলো থাকে, এবং 17S রাইবোজোম যেগুলো, সেগুলো হচ্ছে দুইটা ইউনিট থাকে। রাইবোজোম মূলত একটা অঙ্গাণু যেটা আসলে দুইটা খণ্ডে বিভক্ত থাকে, ঠিক আছে? কারণ কি, রাইবোজোমে যখন প্রোটিন সংশ্লিষ্ট হয় তখন এই আমাদের mRNA, এটা mRNA এসে একটা খণ্ডের সাথে যুক্ত হয়, এবং ওই আমাদের যখন ট্রান্সক্রিপশন শুরু হয় তখনই এই রাইবোজোমে কি হয়, mRNA এসে সাথে সাথে যুক্ত হওয়ার পরে খণ্ড দুটো একত্রিত হয়ে ট্রান্সলেশনটা শুরু হয়। আমাদের রাইবোজোমের যখন একটা খণ্ডে এসে mRNA যুক্ত হয় তখন কি আরেকটা খণ্ডে তখন সাথে সাথে এসে যুক্ত হয়ে যায়। এর আগ পর্যন্ত রাইবোজোমের দুইটা যে পার্ট তারা আলাদা আলাদা থাকে। তো এভাবে যে আমাদের 17S রাইবোজোম সেটা দুইটা পার্টে বিভক্ত থাকে, একটা হচ্ছে 15S এবং 13S, আর 18S যে রাইবোজোম সেটা হচ্ছে দুইটা পার্ট থাকে, 16S আর 14S। তো রাইবোজোমে চারটা স্থান খুবই গুরুত্বপূর্ণ, সেটা কি কি? একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, আরেকটা হচ্ছে পেপটাইডিল, আরেকটা হচ্ছে ইমিশনস বা নির্গমন, আরেকটা হচ্ছে কি এমআরএনএ সংযুক্তের স্থান। এবং রাইবোজোম কি দ্বারা গঠিত? রাইবোজোম মূলত প্রোটিন এবং আরএনএ এটা দ্বারা গঠিত। প্রোটিন এবং আরএনএ এর অনুপাত থাকে 1:1 সমান সমান। তো 17S যে রাইবোজোম তার মধ্যে প্রোটিন থাকে হচ্ছে 52টা এবং আরএনএ থাকে 3টা। কি কি আরএনএ থাকে? 23S, তারপরে থাকে হচ্ছে 16S আর হচ্ছে 5S। আর 18S যে রাইবোজোম তার মধ্যে প্রোটিন থাকে হচ্ছে 80টা, এবং আরএনএ থাকে এখানে, কি আরএনএ এখানে থাকে কয়টা? না, এখানে আরএনএ থাকে হচ্ছে চারটা আরএনএ, তার মধ্যে একটা হচ্ছে 28S, আরেকটা হচ্ছে 18S, একটা হচ্ছে 5.8S এবং আরেকটা হচ্ছে কি 5S। এই ছিল হচ্ছে আমাদের রাইবোজোমের গঠন সম্পর্কে জানা। তো রাইবোজোমের কাজ যদি জানি ভাই, রাইবোজোম হচ্ছে যেখানে যাবে সেখানে সে প্রোটিনকে সংশ্লেষণ করবে, তাই এটাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। রাইবোজোম এছাড়া কি করে? এছাড়া কোষীয় শ্বসন, ইলেকট্রন পরিবহন করে, স্নেহ জাতীয় পদার্থের বিপাক ঘটায় এবং গ্লুকোজের ফসফোরাইলেশনে সে ভূমিকা রাখে। রাইবোজোম সম্পর্কে এইটুকু আমাদের জানলে যথেষ্ট। তারপরে আমাদের যে অঙ্গাণু জানতে হবে সেটা হচ্ছে কি গলগি বডি। বিজ্ঞানী ক্যামিলো গলগির নাম থেকে গলগি বডি নামটা দেওয়া হয়। ক্যামিলো গলগি কোথায় পান? সে হচ্ছে পেঁচা এবং বিড়ালের স্নায়ুকোষ নিয়ে গবেষণা করতে গিয়ে এই অঙ্গাণুটা আবিষ্কার করেন এবং এর নাম দেন গলগি বডি। এই গলগি বডিটা কোথা থেকে উৎপত্তি হয়? গলগি বডিটা উৎপত্তি হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা থেকে, ঠিক আছে? গলগি বডিটা কি? গলগি বডি হচ্ছে আমরা জানি যে অনেকগুলা চৌবাচ্চার মতো যে সিস্টার্নি নিয়ে একটা গঠন। আমাদের উদ্ভিদ কোষ আঁকতে গেলেও দেখা যাবে যে হ্যাঁ ঢেউ 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 কিছু গঠন আছে, এটা হচ্ছে গলগি বডি, কিন্তু এর কাজ ভাই অনেক বেশি। আমাদের গলগি বডির কাজগুলো খুব ভালো মতো করতে হবে তার গঠনের থেকে, কারণ এখান থেকে প্রচুর এমসিকিউ আসে। তো গলগি বডির নাম হচ্ছে কি, গলগি বডির আবার এরকম অনেকগুলা নাম আছে, নিকনেম, যেটাকে আমরা বলতে পারি ইডিওসম বলে, লাইপোকন্ড্রিয়া বলে, ডিকটায়োসম বলে, আবার গলগি বডি বলে, গলজি বডি বলে, অনেকগুলা নাম। তো এই যে লাইপোকন্ড্রিয়া,
লাইপোকন্ড্রিয়া তিনটা গঠন নিয়ে গঠিত, তিনটা গঠন, এর গঠনকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি সিস্টার্নি, সিস্টার্নি হচ্ছে যে লম্বা চৌবাচ্চার মতো অংশ যেগুলা, তারপরে কে থাকে, তারপরে থাকে ভেসিকল, তারপরে থাকে ভ্যাকুয়াল। ভ্যাকুয়াল মানে ভেসিকল হচ্ছে কি, ভেসিকল হচ্ছে ছোট গহ্বর আর ভ্যাকুয়াল হচ্ছে বড় গহ্বর। তো সিস্টার্নি গুলোর মধ্যে যে সিস্টার্নি গুলো হচ্ছে কোষ ঝিল্লির দিকে থাকে তাদেরকে বলা হয় ট্রান্সসিস্টার্নি, বা ওই ওই অংশটুকুকে বলা হয় ট্রান্সফেজ। আর যেই সিস্টার্নি গুলো কেন্দ্রের দিকে থাকে তাদেরকে বলা হয় সিস সিস্টার্নি বা সিস ফেজ, এই অঞ্চলকে বলে। তো এই সিস সিস্টার্নি আর ট্রান্সসিস্টার্নির মাঝে যে সিস্টার্নি গুলো থাকে তাদেরকে বলা হয় মেডিয়াল সিস্টার্নি। এখন গলগি বডিকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে রাইবোজোম ছিল আমাদের কি কোষের প্রোটিন ফ্যাক্টরি, গলগি বডিকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। গলগি বডিকে আরো অনেক কিছু বলা হয়, কি বলা হয়, কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরিও বলা হয়, সেটা পরে জানতে পারবো। কিন্তু কোষের ট্রাফিক পুলিশ কেন বলা হয়, এই যে আমার সিস সিস্টার্নি, এই সিস সিস্টার্নি করে কি, গলগি বডির একটা অন্যতম কাজ হচ্ছে, ও কাজ করে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে এনজাইম গুলো তৈরি করে, এই এনজাইম গুলোকে সে প্যাকেট করে। মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এনজাইম তৈরি হয়, সেগুলো গলগি বডি করে কি ঝিল্লি দ্বারা আবদ্ধ করে ফেলে, এবং ঝিল্লি দ্বারা আবদ্ধ করে ফেলার পরে এই কোষের কেন্দ্র থেকে সেটাকে কোষ ঝিল্লি মানে পরিধির দিকে পাঠানোর কাজটা গলগি বডি করে। যে কোন অঙ্গাণু, এই যে তোমার নতুন নতুন প্যাকেট সে তৈরি করছে, বা ধরো একটা অঙ্গাণু, সেই অঙ্গাণুটাকে কেন্দ্র থেকে ঝিল্লির দিকে পরিধির দিকে পাঠাইতে হবে, এই কাজটা গলগি বডি করে। এবং কাদের মাধ্যমে করে, সিস্টানির মাধ্যমে। সিস্টানি করে কি এই ট্রান্সফার করে দেয় মিডিয়াল সিস্টানির কাছে, মিডিয়াল সিস্টানি করে দেয় ট্রান্সিস্টানির কাছে। এইভাবে কোষে দেখা যাচ্ছে যে একটা আরেকটা ছোট অঙ্গাণু তার দিক নির্দেশনা গলগি বডি দিচ্ছে, যার কারণে এটাকে কি বলা হয়, কোষের ট্রাফিক পুলিশ বলা হচ্ছে। খুবই মজার বিষয় কিন্তু। আর গলগি বডির কাজগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে। গলগি বডি কি কাজ করে, প্রথম একটা বলে ফেলছি, যে গলগি বডি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তৈরিকৃত দ্রব্যাদি গুলোকে প্যাকেট করে বা ঝিল্লিবদ্ধ করে। গলগি বডির আরো কাজ হচ্ছে কি, গলগি বডি লাইসোজোম তৈরি করে, গলগি বডি ভিটামিন তৈরি করে, লাইসোজোম তৈরি করে, ভিটামিন তৈরি করে, এবং অপ্রোটিন জাতীয় যে পদার্থগুলো সেগুলোকে সংশ্লেষ করে। তাহলে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রোটিন সংশ্লেষণ কে করে, রাইবোজোম। অপ্রোটিন জাতীয় যে পদার্থগুলো থাকে কোষে সেগুলো সংশ্লেষণ কে করে, গলগি বডি করে। আচ্ছা, তারপরে কোষ বিভাজন কালে সে কোষ প্লেট গঠন করে এবং কোষস্থ পানিও বের করে। কোষস্থ পানি বের করে কখন, আমরা ওই যে আমাদের কোষ বিভাজনের অধ্যায়ে পড়ে আসছি বা আমরা পড়েছি, যে কি হয়, কোষ বিভাজনের সময় কোষটা আকারে বড় হয়ে গিয়ে পানি বিয়োজন করে দেয়। এই যে পানিটাকে বের করে দেওয়ার কাজে কাজ হচ্ছে, এটা কে করছে, এটা কোষের গলগি বডি করছে। তারপরে কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরি করে। তারপরে হচ্ছে কি করে, গলগি বডি কোষের মাইক্রোফাইব্রিল তৈরি করে। এরপরে গলগি বডি উদ্ভিদের গ্লাইকোপ্রোটিন অলিগোস্যাকারাইড গুলোর পার্শ্ব শৃঙ্খল যুক্ত করে এবং জটিল পলিস্যাকারাইড গুলোকে সংশ্লেষণে কাজ করে। এজন্য গলগি বডিকে কি বলা হয়, গলগি বডিকে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। তারপরে মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে সাহায্য করে। তারপরে গলগি বডি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে, শুক্রাণু গঠনে, শুক্রাণুর যে মাথা বা ক্যাপসুল এটা তৈরিতে সাহায্য করে। তারপরে কোষ প্রাচীর গঠনে সাহায্য করে। তাহলে আমরা কয়টা পয়েন্ট পড়লাম, গলগি বডি লাইসোজোম ও ভিটামিন তৈরি করে, গলগি বডি শুক্রাণুর মাথাও তৈরি করে, কোষ প্রাচীর তৈরি করে, কোষ প্লেট তৈরি করে, কোষস্থ পানি বের করে দেয়, তারপরে অপ্রোটিন জাতীয় যে উপাদানগুলো আছে সেগুলোকে সংশ্লেষিত করে। আর কি বললাম, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের জালিকা যে দ্রব্যাদি তৈরি করে সেগুলোকেও প্যাকেট করে। এই সব কাজ কে করে, গলগি বডি করতেছে। এরপরে আমাদের যে অঙ্গাণুটা পড়তে হবে সেটা হচ্ছে কি লাইসোজোম। লাইসোজোম হচ্ছে যে এক ঝিল্লি বিশিষ্ট একটা অঙ্গাণু। এক ঝিল্লি বিশিষ্ট মানে এটা আবরণ হচ্ছে এক ঝিল্লি। এর আগে আমি যে গলগি বডি পড়লাম, সেই গলগি বডি কিন্তু দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত। আর রাইবোজোমের তো আবরণী নেই, কিন্তু লাইসোজোমের ঝিল্লি কয়টা, মাত্র একটা। এবং লাইসোজোম হচ্ছে ওই যে আমি একটু আগে বলছিলাম না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিছু দ্রব্যাদি, কিছু এনজাইম তৈরি করে, আর গলগি বডি সেগুলো প্যাকেট করে। লাইসোজোম হচ্ছে ওই 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 ধরনের একটা প্যাকেট। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে হাইড্রোলাইটিক এনজাইম গুলো তৈরি হয় সেগুলো গলগি বডি প্যাকেট করে, আর এই প্যাকেট গুলোর নাম হচ্ছে লাইসোজোম। তাহলে লাইসোজোম হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইমের আধার, যেটা এক ঝিল্লি দ্বারা আবৃত থাকে বা এক স্তর ঝিল্লি বিশিষ্ট।
এই হাইড্রোলাইটিক এনজাইম গুলো অনেক বিষাক্ত হয় এবং যার কারণে লাইসোজোমের একটা একটা ধরন আছে, একটা বৈশিষ্ট্য আছে যে সে হচ্ছে কি যদি কোনো কারণে কোষে ফেটে যায় তাহলে ওই কোষীয় অঙ্গাণুগুলো বা সম্পূর্ণ কোষটা মারা যাবে। হাইড্রোলাইটিক লাইসোজোমের ভিতরে যে এনজাইম গুলো ধারণ করা থাকে সেগুলো কি অনেক বিষাক্ত হাইড্রোলাইটিক এনজাইম, যেরকম ডিএনএস এনজাইম, আরএনএস এনজাইম, তারপর ফসফোলাইপেজ এনজাইম, তারপর হচ্ছে কি লাইপেজ এনজাইম। এই যে এনজাইম গুলো এগুলা লাইসোজোমের মধ্যে থাকে এবং এক একটা লাইসোজোম এক এক ধরনের এনজাইমকে ধারণ করে। একটা লাইসোজোম এক নির্দিষ্ট এনজাইমকে ধারণ করবে এবং এই এনজাইম গুলো কোথা থেকে তৈরি হচ্ছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়, গলগি বডি সেগুলোকে প্যাকেট করে দিচ্ছে। এটা ছিল লাইসোজোম পর্যন্ত আমাদের জানতে হবে। লাইসোজোমের মতোই উদ্ভিদ কোষে আরো একটা জিনিস আবিষ্কৃত হয়েছে, সেটাকে বলা হয় স্পেরোজোম বা অলিওজোম। এই স্পেরোজোম বা অলিওজোমের মধ্যে কি পাওয়া যায়? তেল জাতীয় পদার্থ পাওয়া গিয়েছে। এটাকে লাইসোজোমের মতো করে বলা হয়েছে স্পেরোজোম বা অলিওজোম। আর লাইসোজোমের যে একস্তর ঝিল্লি, এই ঝিল্লিটা যদি কোনো কারণে ফেটে যায় তাহলে কি হবে? একটু আগে বললাম হাইড্রোলাইটিক যে পদার্থগুলো এগুলো এসে কোষে অঙ্গাণুগুলোকে নষ্ট করে দিবে এবং এই যে ধরন বা এই যে কাজ, এই কাজটাকে বলা হয় অটোফ্যাগি। আর এইভাবে যদি সম্পূর্ণ কোষটাই পরিপাক হয়, মরে যায়, হ্যাঁ, এই হাইড্রোলাইটিক এনজাইম গুলো বেরিয়ে আসার ফলে যদি কোষটাই মৃত্যুবরণ করে তাকে বলা হয় অটোলাইসিস। তাহলে লাইসোজোম এমন একটা অঙ্গাণু যেটা এই অটোফ্যাগি বা অটোলাইসিস ঘটায়। আর এই ধরনের কার্যক্রমের জন্য লাইসোজোমকে বলা হয় কোষের আত্মঘাতী থলে বা স্কোয়াড। ঠিক আছে? লাইসোজোম যদি কোনো কারণে এই ধরনের পরিস্থিতিতে পড়ে তাহলে তার যে আবরণীটা ফেটে যাবে, কোষে মৃত্যু ঘটবে, এইটাকে বলা হয় অটোলাইসিস এবং এর কারণে লাইসোজোমকে বলা হয় কি? আত্মঘাতী থলে বা স্কোয়াড। এখন এই যে লাইসোজোমের ঝিল্লিটা ফেটে যাওয়ার কথা বললাম, একটা নির্দিষ্ট কারণেই তো সেটা ফাটবে। সেটা কখন? যদি কোনো কারণে কোষে খাদ্যাভাব ঘটে এবং তখন যদি আমাদের এই যে লাইসোজোমের ঝিল্লি ছিল এই ঝিল্লিটা ফেটে গেলে বের হয়ে আসতেছে, তো না ফাটার পিছনেও কিছু কিছু বস্তু কাজ করে। যে সকল বস্তু লাইসোজোমের এই ঝিল্লিটাকে ফাটতে দেয় না বা ধরে রাখে বা বলতে পারি স্থির দৃঢ় রাখে তাদেরকে বলা হয় স্ট্যাবিলাইজার। আর যারা লাইসোজোমের এই ঝিল্লিটাকে বিদীর্ণ করে লাইসোজোমের ভিতরে এনজাইম গুলো বেরিয়ে আসতে সাহায্য করে তাদেরকে বলে ল্যাবিলাইজার। তো কোনো কারণে কোষে খাদ্যের অভাব হলে এই স্ট্যাবিলাইজার কাজ করতে পারে না, তখনই দেখা যায় ল্যাবিলাইজার অ্যাক্টিভ হয়ে যায়। এবং লাইসোজোম আসলে তাহলে কোষের কি ধরনের কাজে ভূমিকা রাখে? লাইসোজোমের কাজ হচ্ছে সেই কোষকে বিভিন্ন ধরনের জীবাণুর হাত থেকে রক্ষা করবে। যেহেতু সে ভিতরে বিভিন্ন রকমের এনজাইমকে ধারণ করে, বিষাক্ত এনজাইম, তো বিভিন্ন ধরনের জীবাণুর সংস্পর্শে কোষ যদি আসে, কোষকে তার হাত থেকে রক্ষা করা কার দায়িত্ব? লাইসোজোমের দায়িত্ব। তো লাইসোজোম যে কোনো পরিবেশে, সাধারণত আমাদের সাইটোপ্লাজমের পরিবেশটা থাকে হচ্ছে নিউট্রাল, তো লাইসোজোম নিউট্রাল পরিবেশে কাজ করতে পারে না। লাইসোজোমের কাজ করতে লাগে হচ্ছে অম্লীয় পরিবেশ, অ্যাসিডীয় একটা এনভায়রনমেন্ট লাগে। আর এই জন্য লাইসোজোমকে সক্রিয় করতে কোষের যখন প্রয়োজন পড়বে তখন সে কি করে? সাইটোপ্লাজম থেকে আলাদা প্রোটন নিয়ে এসে তারপর লাইসোজোমের চারপাশটাকে অম্লীয় করে তারপর লাইসোজোমটাকে অ্যাক্টিভ করে এবং অম্লীয় পরিবেশে লাইসোজোম কাজ করতে সক্ষম। এবং কোনো কারণে খাদ্যের ঘাটতি হলে লাইসোজোম কি করতে পারে? অটোলাইসিস পর্যন্ত করে ফেলতে পারে। এছাড়া লাইসোজোম কিসের কারণ হতে পারে? লাইসোজোম ক্যান্সার তৈরির কারণ হতে পারে। এটা খুবই স্বাভাবিক যে এত বিষাক্ত এনজাইম লাইসোজোম যদি নিজের মধ্যে রাখে তাহলে কোনো কারণে যদি সেটা ফেটে আসে নির্দিষ্ট সময়ের আগে, প্রয়োজন ছাড়া বা কোনো একটা দুর্ঘটনাবশত কোষে যদি লাইসোজোমের এই পর্দা ফেটে যায় তাহলে পুরো কোষ পরিপাক হবে এবং এই ধরনের সমস্যা থেকে কোষে ক্যান্সারের সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তার মানে লাইসোজোম কি করতে পারে? লাইসোজোম কোষে ক্যান্সারও তৈরি করতে পারে। তারপরে আমাদের যে অঙ্গাণুটা পড়তে হবে সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে, আমরা গলগি বডির কথা বলে আসলাম যে গলগি বডিটা কেমন ছিল? একটু বেশি ঢেউ ঢেউ, আমরা আঁকার সময় একটু এরকম এরকম। তারপর গলগি বডির মধ্যে আমরা গোল গোল কিছু ডাইপার্টমেন্ট, সেগুলো ভ্যাকুয়াম বা ভেসিকল ছিল। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা আমাদের কোষ, আমাদের উদ্ভিদের
যে চিত্র, সেই চিত্রের মধ্যে যদি দেখি গলগি বডির মতোই, বাট এখানে শুধু লম্বা লম্বা সিস্টার নেই। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে এরকম গলগি বডি টাইপের, কিন্তু এটার উৎপত্তি কোথায়? এটার উৎপত্তি হচ্ছে নিউক্লিয়ার যে আমাদের পর্দা থাকে, সেই নিউক্লিয় পর্দা থেকেই মূলত এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা তৈরি হয়। আমাদের একটা বহুল পরিচিত ছবি যদি দেখাতে চাই, এই যে এই ছবিটা যদি আমরা দেখি, এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের ঠিক এই যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার যে পর্দাটা থাকে না, তার থেকে কিন্তু আমরা এরকম করে আরেকটা গঠন আঁকি, এবং এই গঠনটাকে আমরা কি বলি? এই গঠনটাকে আমরা বলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাদার বলা যায় এই নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা। আর গলগি বডি যার কথা বলে আসছিস, তার মাদার কে ছিল? তার মাদার কিন্তু এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামই ছিল। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিয়ার পর্দা থেকে তৈরি হয়। এখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই রকম হতে পারে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে মসৃণ এবং আরেকটা হচ্ছে অমসৃণ। মসৃণ কাকে বলে? যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কোনো রাইবোজোম থাকে না, তাকে মসৃণ বলে। আর যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে গুটি গুটি রাইবোজোম, তারপরে পারঅক্সিজম, গ্লাইঅক্সিজম এগুলো থাকে, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এখন মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এক ধরনের কাজ করে, আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আরেক ধরনের কাজ করে। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিপিড এবং হরমোনকে সংশ্লেষণে কাজ করে। আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কে থাকে? রাইবোজোম থাকে। রাইবোজোম কিসের কাজ করে? প্রোটিন সংশ্লেষণে কাজ করে। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন এবং এনজাইম সংশ্লেষণে কাজ করে। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? প্রোটিন এবং এনজাইম সংশ্লেষণ করে। আর সফট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? লিপিড এবং হরমোন সংশ্লেষণে কাজ করে। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা কোথায় বেশি দেখতে পারবো? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেখানে আমাদের হচ্ছে বেশি পরিমাণের প্রোটিন সংশ্লেষণের প্রয়োজন পড়বে, এনজাইমের প্রয়োজন পড়বে, সেখানে যেরকম আমাদের কি আমাদের হচ্ছে অগ্নাশয় কোষ, তারপরে মিউকাস কোষ, এই যে কোষগুলো আছে, সেখানে আমরা এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বেশি দেখতে পাবো। আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে কোথায় বেশি দেখবো? যে মসৃণ এন্ডোপ্লাজমিক কিসের জন্য কাজ করে? হরমোনের জন্য। তাহলে যেখানে আমাদের হরমোনের সাথে সম্পর্ক বেশি থাকবে, যেমন অ্যাড্রেনাল গ্রন্থি, তারপরে পেশি কোষ, তারপরে শুক্রাশয়ের লেডিক কোষ, এই ধরনের কোষগুলোতে আমরা আবার মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বেশি দেখতে পাবো। আচ্ছা, এর আগে একটু বলি লাইসোজোম। লাইসোজোমকে আমরা কোথায় বেশি দেখতে পাবো? লাইসোজোম হচ্ছে স্বাভাবিকভাবে শ্বেত রক্তকণিকায় বেশি থাকে। আর লাইসোজোম থাকে না কোথায়? লাইসোজোম থাকে না লোহিত রক্তকণিকায়। আর আমাদের এর আগে পড়া আসা গলগি বডি হচ্ছে বেশি কোথায় দেখতে পাওয়া যায়? গলগি বডি মোটামুটি সবকিছুতেই থাকে, প্রত্যেকটা কোষে, তবে থাকে না একটা জায়গায়, সেটা শ্বেত রক্তকণিকায়। শ্বেত রক্তকণিকায় কি থাকে না? হোয়াইট ব্লাড সেল, যে হোয়াইট ব্লাড সেলের মধ্যে গলগি বডি থাকে না। আর আমাদের হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠনটা কি দিয়ে তৈরি? প্রোটিন এবং লিপিড। আর 60 থেকে 70% প্রোটিন থাকবে এবং 30 থেকে 40% লিপিড থাকবে। এটা দিয়ে আমাদের কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয়। এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মসৃণ এবং অমসৃণ দুইটারই হচ্ছে গঠনটা একই। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে কি সিস্টার্নি, তারপরে কিছু টিবিওস আর হচ্ছে ভেসিকল নিয়ে গঠিত। গলগি বডির মধ্যে ছিল ব্যাকওয়াল, আর এখানে নতুন করে আমরা পেলাম কি? টিবিওস। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ক্যালসিয়াম সঞ্চয় করে, আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি? ক্যালসিয়াম মুক্ত করে। এই জিনিসটা আমাদের একটু খেয়াল করতে হবে। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ, এটা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মূলত লিপিড এবং প্রোটিনের অন্তঃবাহক হিসেবে কাজ করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিপিড প্রোটিনের অন্তঃবাহক হিসেবে কাজ করে, আর রাইবোজোমে উৎপন্ন প্রোটিন সেগুলোর পরিবহনেও প্রধান কাজ করে। বিশেষত ভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যখন রাইবোজোম থাকে, সেই রাইবোজোমের প্রোটিনের সংশ্লেষণের কাজটাই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা গুরুত্বপূর্ণ কাজ। এরপরে আমাদের যে অঙ্গাণুটা জানতে হবে সেটা হচ্ছে কি? মাইটোকন্ড্রিয়া।
খুবই কমন। মাইটোকন্ড্রিয়া হচ্ছে কি কোষের পাওয়ার হাউস। মাইটোকন্ড্রিয়া কি বলা হয়? কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর। কারণ মাইটোকন্ড্রিয়া কি হয়? মাইটোকন্ড্রিয়া শ্বসনের গুরুত্বপূর্ণ ধাপ, কি বলে, ক্রেবস চক্র, তারপর ইলেকট্রনের ট্রান্সপোর্ট, এই ধরনের ধাপগুলো সম্পন্ন হয় এবং যার ফলে প্রচুর শক্তি উৎপন্ন মাইটোকন্ড্রিয়া করতে পারে। তো মাইটোকন্ড্রিয়াকে প্রথমে বিজ্ঞানী কলিকার হচ্ছে আবিষ্কার করেন এবং পরবর্তীতে কার্ল বেন্ডা উনি হচ্ছে এইটার নাম দেন হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এবং মাইটোকন্ড্রিয়ার গঠন যদি আমরা পড়ি, তার আগে জানবো যে মাইটোকন্ড্রিয়া আমাদের দেহে কোথায় বেশি থাকে। আমাদের সাধারণত সব কোষে 300 থেকে 400 মাইটোকন্ড্রিয়া থাকে। আর আমাদের যকৃৎ যে কোষ বা উদ্ভিদের ক্ষেত্রে বলা গেলে উদ্ভিদের তো যকৃৎ হয় না, কিন্তু প্রাণী দেহে যখন আসবো যকৃৎ কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যাটা অনেক বেশি হয়। তো মাইটোকন্ড্রিয়ার গঠনের মধ্যে আমরা কি কি পাই? মাইটোকন্ড্রিয়া স্তর বিশিষ্ট একটা আবরণী দ্বারা আবৃত থাকে। তারপরে হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ায় দুইটা প্রকোষ্ঠ থাকে, দুইটা চেম্বার। হ্যাঁ, তারপরে কি ভিতরের স্তরটা অনেকগুলা ভাঁজে কৃষ্টি গঠন করে, তার মধ্যে অক্সিজম থাকে। তারপরে এটিপি সিনথেসিস, ইটিসি, হ্যাঁ, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, তারপরে বৃত্তাকার ডিএনএ, রাইবোজোম, এগুলো সবকিছু থাকে। এখন মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে নিজস্ব ডিএনএ, এই ডিএনএ যদি না থাকে তাহলে মাইটোকন্ড্রিয়ার পক্ষে কোষীয় শ্বসনটা সম্ভব হতো না। এটা আমাদেরকে আন্ডারলাইন করে রাখতে হবে। কারণ মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ না থাকলে কি হতো না? কোষীয় শ্বসন সম্পন্ন হতো না। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব যে ডিএনএটা, তাহলে সেটা একটা বৃত্তাকার ডিএনএ। এবং মাইটোকন্ড্রিয়ার নিজস্ব যে রাইবোজোম, সেটা হচ্ছে কি 70S রাইবোজোম। ঠিক আছে। মাইটোকন্ড্রিয়ার ওজনের প্রায় 65%, মাইটোকন্ড্রিয়া গঠনের কথা যদি বলি, মাইটোকন্ড্রিয়া 65% হচ্ছে প্রোটিন, আর 29% হচ্ছে গ্লিসারাইড, 4% হচ্ছে লেসিথিন সেফালিন, আর 2% হচ্ছে বা 2% হচ্ছে কোলেস্ট্রল। আর লিপিডের মধ্যে যে লিপিড আছে তার মধ্যে 90% হচ্ছে ফসফোলিপিড, আর বাকি 10% থাকে হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এটা ছিল মাইটোকন্ড্রিয়ার স্বাভাবিক যে রাসায়নিক গঠন সেটা। আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে সামান্য পরিমাণে 0.5% আরএনএ থাকে, কিছু ডিএনএ থাকে। এই তো মাইটোকন্ড্রিয়ার অন্তর্ঝিল্লি যেটা, সেটার মধ্যে কার্ডিওলিপিড নামক একটা বিশেষ ধরনের ফসফোলিপিড থাকে। মাইটোকন্ড্রিয়ার কাজটা খুব গুরুত্বপূর্ণ। মাইটোকন্ড্রিয়া কি কি কাজ করে দেখো। মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তি উৎপন্ন করে, এটা প্রথম জিনিস। তারপর 2 নম্বর হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া শ্বসনের যে প্রয়োজনীয় ধাপ সেগুলো সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়াতে। যেমন ইলেকট্রন ট্রান্সপোর্ট, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, তারপরে হচ্ছে কি ক্রেবস চক্র, এগুলা মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। তারপর মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আরএনএ থাকে, বংশগতিতে যেগুলা ভূমিকা রাখে, সব প্রোটিন সংশ্লেষণে এবং স্নেহ বিপাকে সাহায্য করে। মাইটোকন্ড্রিয়ার গুরুত্বপূর্ণটা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া ক্যালসিয়াম, পটাশিয়াম, এই ধরনের পদার্থগুলোর সক্রিয় পরিবহনে সাহায্য করে। মাইটোকন্ড্রিয়া ক্যালসিয়াম সঞ্চয় করে। মাইটোকন্ড্রিয়া ক্যালসিয়ামের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। এই তিনটা জিনিস আমাদের ভালো করে মনে রাখতে হবে। আর কোন কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু মাইটোকন্ড্রিয়া নিয়ন্ত্রণ করে। কোন কোষ পূর্ব থেকে যখন পূর্ব নির্ধারিত মৃত্যু মানে এই কোষটা এতদিন পরে মারা যাবে বা এই কোষটার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, এই বিষয়টা নির্ধারণ করে মাইটোকন্ড্রিয়া। কোষের পূর্ব নির্ধারিত মৃত্যুকে বলে অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে কে? মাইটোকন্ড্রিয়া। তারপরে রক্তকণিকা হরমোন উৎপাদনে সাহায্য করে। আর হচ্ছে কি বিভিন্ন ধরনের ক্যাটায়ন সে সঞ্চিত রাখে। মাইটোকন্ড্রিয়ার কাজের মধ্যে তাহলে আমাদের মনে রাখতে হবে, সে হচ্ছে শক্তি উৎপন্ন করে, তারপরে ক্যালসিয়াম পটাশিয়ামের সক্রিয় পরিবহন করে, ক্যালসিয়াম সঞ্চয় করে, ক্যালসিয়ামের ঘনত্ব বজায় রাখে, তারপরে শক্তি উৎপন্নের বা শ্বসনের প্রয়োজনীয় যে ধাপগুলো সেগুলো সম্পন্ন হয়। এরপরে হরমোন এবং রক্ত কণিকা উৎপন্নে সাহায্য করে। আর কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু বা অ্যাপোপ্টোসিসে সে ভূমিকা পালন করে। তারপরে শুক্রাণু এবং ডিম্বাণু গঠনেও ভূমিকা পালন করে। তারপরে হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার যে ডিএনএ, নিজস্ব বৃত্তাকার যে ডিএনএ কথা বললাম, এই ডিএনএ তে যদি কোনো কারণে মিউটেশন ঘটে তাহলে মাইটোকন্ড্রিয়ার কিছু সমস্যা তৈরি হয়। এটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। মাইটোকন্ড্রিয়ার ডিএনএ মিউটেশনের ফলে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার তৈরি হয়। এবং আমাদের পরিচিত যে পার্কিনসন, তারপরে হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, তারপর অ্যালজাইমার যে রোগগুলো আছে, এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারের সাথে রিলেটেড। তারপরে আমাদের যেটা জানতে হবে এটা হচ্ছে প্লাস্টিড।
প্লাস্টিড হচ্ছে কি? প্লাস্টিড হচ্ছে প্লান্টি প্লান্টি রাজ্যের সকল সদস্যদের একটা অঙ্গাণু থাকতে হবে তাদের। প্লান্টি কারা তাহলে? প্লান্টি হচ্ছে ভাই আমাদের পড়ে আসা সেই কি যেন ছিল, ফানজাই, মনেরা, প্রোটিস্টা পর্বের বাহিরে অ্যানিমেলিয়া, সরি ফানজাই, মনেরা, প্রোটিস্টা, অ্যানিমেলিয়া এই সকল রাজ্য বাদে যা আছে সব প্লান্টি। এখন আরো সহজ করে বললে যে ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল এবং প্রাণী এদের দেহে কি থাকবে না? প্লাস্টিক থাকবে না। আর বাকি উদ্ভিদ জগতে সবার দেহে প্লাস্টিক থাকবে। তো প্লাস্টিক হচ্ছে আহ এমন একটা অঙ্গাণু যে মূলত তোমার মানে সবুজ উদ্ভিদে খাদ্য তৈরিতে সাহায্য করে। প্লাস্টিক প্লাস্টিক কি দিয়ে গঠিত? প্লাস্টিক হচ্ছে এখানে বলা হচ্ছে যে প্লাস্টিক লিপোপ্রোটিন ঝিল্লি দ্বারা তৈরি, অর্থাৎ এটাও দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত। এবং প্লাস্টিক তিন ধরনের হয়, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, একটা হচ্ছে লিউকোপ্লাস্ট, আর একটা কি আমাদের সবার পরিচিত ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে কোথায় থাকে? সবুজ উদ্ভিদে থাকে। আর লিউকোপ্লাস্ট হচ্ছে যেখানে উদ্ভিদের আলো পৌঁছাতে পারে না সেই জায়গাগুলোতে লিউকোপ্লাস্ট থাকে। আর ক্রোমোপ্লাস্ট কোথায় থাকে? যেগুলোকে আমরা রঙিন বর্ণিল দেখি, যেমন ফুল, ফল, ঠিক আছে, সেগুলো হচ্ছে কি ক্রোমোপ্লাস্ট, সেই জায়গাগুলোতে ক্রোমোপ্লাস্ট থাকে। তো প্লাস্টিড মূলত বর্ণ, একটা উদ্ভিদের কালার কেমন হবে বা কালার আছে সেইটার সাথে সম্পর্কিত প্লাস্টিডের। আর নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল আর সে দেখতে নীলাভ কিন্তু তারপরও তার মধ্যে প্লাস্টিক থাকে না, কারণ নীলাভ সবুজ শৈবালের যে কোষ প্রাচীর, এই সরি নীলাভ সবুজ শৈবালের যে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, এই প্লাজমা মেমব্রেন বিভিন্ন ভাঁজে প্রবিষ্ট হয়ে যে গঠন তৈরি করে, এটা থাইলাকয়েডের মতো একটা গঠন তৈরি করে। এবং এই থাইলাকয়েডের মতো গঠন তৈরি করতে পারে বিধায় এই থাইলাকয়েডটাই পরবর্তীতে ক্লোরোফিলটাকে কি বলে রক্ষণাবেক্ষণ করে, ক্লোরোফিল ধারণ করতে পারে। হ্যাঁ, ক্লোরোফিল ক্লোরোফিল বি যে রঞ্জক বা পিগমেন্ট গুলো আছে এই থাইলাকয়েড তখন ধারণ করতে পারে। তো নীলাভ সবুজ শৈবালের প্লাজমা মেমব্রেন থাইলাকয়েড গঠন করতে পারে দেখে তার মধ্যে আর বাড়তি করে প্লাস্টিডের প্রয়োজন পড়ে না। তাহলে প্লাস্টিডের তিনটা শ্রেণী আমরা পড়লাম। তিনটার মধ্যে কি? একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন প্লাস্টিড, যার কোনো বর্ণ থাকে না। এরা কোথায় অবস্থান করে? উদ্ভিদের মূলে, উদ্ভিদের কি বলে যে জায়গাতে কখনো মানে মাটির নিচে থাকা যে কাণ্ড, যেখানে আলো পৌঁছাবে না সেখানে হচ্ছে লিউকোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্ট কে যদি তুমি হচ্ছে কি সূর্যের অনুপস্থিতিতে নিয়ে আসো তাহলে সেটা লিউকোপ্লাস্টে পরিণত হবে। লিউকোপ্লাস্ট আবার তিন ধরনের হয়। তো সেগুলো কি কি? সেগুলো হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, ইলাইওপ্লাস্ট আর একটা হচ্ছে অ্যালিওরোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট, ইলাইওপ্লাস্ট, অ্যালিওরোপ্লাস্ট। লিউকোপ্লাস্টের প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা, ঠিক আছে। এখন অ্যামাইলোপ্লাস্ট ও হচ্ছে শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য সঞ্চয় করে, অর্থাৎ শর্করা জাতীয় খাদ্যকে সে শ্বেতসারে পরিণত করে সঞ্চয় করবে। আর ইলাইওপ্লাস্ট যে লিউকোপ্লাস্টের টাইপ, সে হচ্ছে স্নেহ জাতীয় খাদ্যকে সঞ্চয় করবে। আর অ্যালিওরোপ্লাস্ট হচ্ছে কি প্রোটিন জাতীয় খাদ্যকে সঞ্চয় করবে, মানে প্রোটিনকে সঞ্চয় করে রাখবে। এই তিনটা টাইপে মূলত কার লিউকোপ্লাস্টের। লিউকোপ্লাস্ট কিসের জন্য কাজ করে? খাদ্য সঞ্চয়ের কাজ করে। লিউকোপ্লাস্ট কি কাজ করে? শর্করা থেকে শ্বেতসারে পরিণত করে খাদ্যকে সঞ্চিত করে। তারপরে হচ্ছে কি আছে? তারপরে আছে হচ্ছে আমার ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট হচ্ছে কি বর্ণ বর্ণ বর্ণিল যে প্লাস্টিকটা আমরা আসলে চিন্তা করব, যে একটা ফুল অনেক রঙিন, একটা ফল অনেক রঙিন, এটা কার কারণে হয়? ক্রোমোপ্লাস্টের কারণে। ক্রোমোপ্লাস্টের মধ্যে কি থাকে? অনেক ধরনের পিগমেন্ট থাকে। ক্রোমোপ্লাস্ট মূলত এই বর্ণিল হওয়ার কারণে এটার মধ্যে অনেক পিগমেন্ট থাকে। এটার মধ্যে কি কি পিগমেন্ট থাকে? দেখো, ক্যারোটিন থাকে, জ্যান্থোফিল থাকে। ক্যারোটিন হচ্ছে কি লাল এবং হলুদ, এটা লাল এবং কমলা এটার জন্য দায়ী। আর জ্যান্থোফিল হচ্ছে হলুদ পিগমেন্ট, ঠিক আছে, হলুদের জন্য দায়ী। তো ক্রোমোপ্লাস্টের কাজ কি? সে মূলত উদ্ভিদের পরাগায়ন, তারপরে হচ্ছে বিভিন্ন কীট পতঙ্গ তাদেরকে আকর্ষণে এবং ফুল ফল তাদেরকে বর্ণিল করতে সাহায্য করে। তারপরে দেখো, ফুলের পাপড়ির রং বিভিন্ন রকমের আমরা দেখে থাকি, এবং সেটার সাথে ক্রোমোপ্লাস্টের সম্পর্কটা কিরকম? যে ক্রোমোপ্লাস্ট এটা হচ্ছে কি কোষের যে কোষ রস, সেই কোষ রসের পিএইচ, পিএইচ মানে তার মধ্যে হাইড্রোজেনের আয়নের গাঢ়ত্ব, এটা হচ্ছে পিএইচ। এই পিএইচ এর তারতম্য ভেদে ফুলের রংটা আসলে
মানে নির্ভর করে। যদি আমার কোষ রসের পিএইচটা অনেক ক্ষারীয় হয় তাহলে আমার ফুলের রং হবে নীল। আর যদি আমার কোষ রসের পিএইচটা অম্লীয় হয় তাহলে আমার ফুলের রং হবে লাল, যেরকম জবা, গোলাপ। তারপরে যে ধরনের কোষ রসের পিএইচটা ক্ষারীয় না, অম্লীয় না, নিরপেক্ষ, সেই ফুলগুলা বেগুনি, তারপরে কালচে, এরকম টাইপের হয়। তো এটা হচ্ছে কি আমাদের এই যে ক্রোমোপ্লাস্ট, সেই ক্রোমোপ্লাস্টের সাথে সম্পর্কিত। এরপরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট। তো প্লাস্টিড হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মতো একটা দ্বিস্তরী আবরণ বিশিষ্ট একটা অঙ্গাণু। কিন্তু ক্লোরোপ্লাস্ট হচ্ছে দ্বিস্তরী আবরণ বিশিষ্ট অঙ্গাণু, কিন্তু এটা মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের মতো ফসফোলিপিডের দ্বিস্তর দিয়ে গঠিত না। এটা একটা বিশেষ ধরনের আবরণ দিয়ে গঠিত, সেটা কি গ্লাইকোসিল গ্লিসারাইড। তাহলে ক্লোরোপ্লাস্টের যে আবরণ, দ্বিস্তর আবরণ, এটা কি দিয়ে তৈরি? গ্লাইকোসিল গ্লিসারাইড দিয়ে ক্লোরোপ্লাস্টের আবরণটা তৈরি। এটাকে আমরা সবুজ প্লাস্টিড বলি। এখন এই ক্লোরোপ্লাস্টের মধ্যে আসলে কে কে থাকে? ক্লোরোপ্লাস্টের মধ্যে বা এই প্লাস্টিকটার মধ্যে যেই পিগমেন্ট গুলো থাকে তারা হচ্ছে ক্লোরোফিল এ, 75% ক্লোরোফিল এ, তারপর 25% ক্লোরোফিল বি, ক্যারোটিন আর জ্যান্থোফিল। এই 4 ধরনের পিগমেন্টেশনের কারণে এইটাকে আমরা সবুজ দেখতে পাই, এবং ক্লোরোফিল এ 75% এখানে থাকে, যার কারণে এটা দেখতে ক্লোরোফিল এর কারণে এটা অনেক বেশি সবুজ হয়। আমরা এটাকে সবুজ বর্ণের প্লাস্টিক বলি। এবং বিজ্ঞানী শিম্পার এটা সর্বপ্রথম লক্ষ্য করে, যার নামকরণ করেন প্লাস্টিড। এই ক্লোরোপ্লাস্ট হচ্ছে কি পাতাতে অবস্থান করে এবং সূর্যের আলোকের সংস্পর্শে খাদ্য তৈরি করতে পারে বিধায় এই প্লাস্টিক কি বলা হয়? কোষের রান্নাঘর বলা হয়, বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা। ঠিক আছে, কোষের রান্নাঘর বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয়। এখন এই যে এই ক্লোরোপ্লাস্টের মধ্যে শৈবালের ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্যটা অনেক বেশি হয়। এটা আমাদেরকে একটু আন্ডারলাইন করে রাখতে হবে যে শৈবালের ক্লোরোপ্লাস্টটা বৈচিত্র্যটা একটু বেশি পাবো। আর ক্লোরোপ্লাস্টকে যদি সূর্যের আলোকের অনুপস্থিতি নিয়ে আসা হয় তাহলে সেটা কিসে পরিণত হয়ে যাবে? লিওকোপ্লাস্টে পরিণত হবে। ক্লোরোপ্লাস্টের গঠন কি? ক্লোরোপ্লাস্টের গঠন ওই যে আবরণী, দ্বিস্তরী আবরণী দ্বারা আবৃত গ্লাইকোগ্লিসারাইডের। তারপরে ক্লোরোপ্লাস্টে কি থাকে? স্ট্রোমা থাকে। ক্লোরোপ্লাস্টের যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সটাকে কি বলে? স্ট্রোমা বলে। ক্লোরোপ্লাস্টে এরপর আর কি থাকে? ক্লোরোপ্লাস্টে থাইলাকয়েড এবং গ্রানাম থাকে। অর্থাৎ ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে কি হয়? ত্রিমাত্রিক সজ্জার একটা থলে আকৃতির গঠন থাকে। এই গঠনটার মধ্যে কি হয়? এই গঠনটার মধ্যে একটা প্রকোষ্ঠ, একটা চেম্বার হয়। সেই চেম্বারের মধ্যে কে থাকে? সেই চেম্বারের মধ্যে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, এই ধরনের যে পিগমেন্ট গুলো আছে তারা থাকে। এবং তারা অনেক সময় স্ফটিক আকারে, হ্যাঁ, স্ফটিক আকারে দানার মতো করে বেঁধে বেঁধে থাকে এই চেম্বারের ভিতরে। তো স্ফটিক আকারে থাকাটাকে আবার বলা হয় কোয়ান্টোসোম। ঠিক আছে, কিন্তু এই যে তোমার থাইলাকয়েড, এই থাইলাকয়েডের ভিতরে যে পিগমেন্ট গুলা থাকে, এই এভাবে অনেকগুলা থাইলাকয়েড পরস্পর একটার উপর আরেকটা, থাইলাকয়েড মানে থালা, ধরো একটা থালা, দুইটা থালা, তিনটা থালা, এভাবে একটার উপর আরেকটা সজ্জিত থাকে, এবং এই গঠনটাকে বলা হয় গ্রানাম। এক বচনে গ্রানাম, বহু বচনে গ্রানা। ঠিক আছে, তারপরে কে আছে? তারপরে প্লাস্টিকের গঠনে আছে হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। পাশাপাশি দুইটা থাইলাকয়েড সেই নালিকা দিয়ে যুক্ত থাকে, তাকে কি বলা হয়? স্ট্রোমা ল্যামেলি। আর ফটোসিনথেটিক ইউনিট এবং এটিপি সিনথেসিস, এটা কি প্লাস্টিডে আছে। আমরা যে কারণে আর কি বলতে পারি যে প্লাস্টিক কি করে? খাদ্য তৈরি করে। তো খাদ্যটা কিভাবে তৈরি হয়? সূর্যালোকটা পাতার মধ্যে পড়ে বা প্লাস্টিক পর্যন্ত আসে, ক্লোরোপ্লাস্টে আসে। ক্লোরোপ্লাস্টের যেই অংশটাতে এসে আসল ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই যে থাইলাকয়েডের মেমব্রেন। থাইলাকয়েড বললাম না, তার ভিতরে চেম্বারের উপরে যে সেল, আমার হচ্ছে যে কি বলে, প্রকোষ্ঠের উপরে যে আবরণটা থাকে, ঠিক আছে, এইটা এটা হচ্ছে থাইলাকয়েড মেমব্রেন। এই থাইলাকয়েড মেমব্রেনের গায়ে ছোট ছোট করে কে থাকে? ছোট ছোট করে এটিপি সিনথেসিস থাকে, যারা কি করে? এটিপি তৈরি করে। তারপরে আবার কে থাকে? ফটোসিনথেটিক ইউনিট। এই ফটোসিনথেটিক ইউনিট গুলোর মধ্যেও কি থাকে? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যান্থোফিল, তারপরে হচ্ছে ক্যারোটিন। এদের প্রায় 300 থেকে 400টা অণু থাকে, যেখানে হচ্ছে কি সালোক সংশ্লেষণের ঘটনাটা আসলে ঘটে।
তারপরে এর বাইরে প্লাস্টিডে আমাদের মানে ক্লোরোপ্লাস্ট কে থাকে, ডিএনএ থাকে এবং রাইবোজোম থাকে। এবং এই প্লাস্টিডেও ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ থাকার ফলে কি হয়, ফটোসিনথেসিস প্রক্রিয়াটা করা সম্ভব হয়। তাহলে ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ কি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করা। তারপরে কি করে, তারপর হচ্ছে ফটো রেসপিরেশনে সাহায্য করে, আর এডিপি থেকে এটিপি তৈরি করাতে সাহায্য করে। এরপরে আমাদের যেটা বলতে হবে এন্ডোসিমবায়ন, ঠিক আছে। প্লাস্টিক অর্থাৎ ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা মিল আছে। তারা কি, তারা দুজনেই হচ্ছে এন্ডোসিমবায়ন। তাদেরকে এন্ডোসিমবায়ন্ট বলা হয় কারণ তারা দুইজনেই হচ্ছে এন্ডোসিমবায়োসিস প্রক্রিয়া সম্পর্কে যদি আমাদের জানা থাকে। এন্ডোসিমবায়োসিস কি ছিল, যে একটা প্রকৃত কোষের মধ্যে একটা বাইবীয় ব্যাকটেরিয়া ঢুকে গিয়ে মাইটোকন্ড্রিয়া তৈরি করবে, আর একটা প্রকৃত কোষের মধ্যে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া ঢুকে গিয়ে কি করবে, একটা ক্লোরোপ্লাস্ট তৈরি করবে। তো এটা ছিল আমাদের সেই আদি কোষ থেকে প্রকৃত কোষ থেকে কিভাবে আমাদের বর্তমানে আদর্শ কোষের গঠন, হ্যাঁ, সেইগুলার পর্যালোচনার সময়ের কথা। যার কারণে সেখান থেকে বলা হচ্ছে যে এন্ডোসিমবায়ন্ট কারা, এন্ডোসিমবায়ন্ট হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর আমার ক্লোরোপ্লাস্ট। তো মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টের মধ্যে কিছু সাদৃশ্যতা আছে, কি, দুজনেই হচ্ছে শক্তি রূপান্তর করে। তাহলে আমার এমসিকিউতে যদি কখন আসে যে কোষের শক্তি রূপান্তরক নিচের কোনটি বা শক্তি রূপান্তর করে কোন অঙ্গাণু, তাহলে আমি মাইটোকন্ড্রিয়া বা প্লাস্টিক দুজনকেই দেখবো যে অপশনে দেওয়া কিনা। এবং তাদের মধ্যে আরো কিছু মিল হচ্ছে কি, তাদের নিজস্ব দুইটা অঙ্গাণু থেকে নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম আছে, তারা নিজেরা নিজেদের প্রতিরূপ তৈরি করতে পারে। তারপরে তাদের নিজেদের মধ্যে কি ইটিসি বর্তমান এবং এটিপি উৎপাদন দুটাতেই কি ঘটে। তারপরে আমাদের যে অঙ্গাণুটা পড়তে হবে সেটা হচ্ছে কি সেন্ট্রিওল মূলত সেন্ট্রোজোমের ভিতরে থাকে। সেন্ট্রোজোম মূলত প্রাণী কোষের একটা বৈশিষ্ট্য, কিন্তু এটা কখনো কখনো শৈবাল, ছত্রাক, মসবর্গীয় উদ্ভিদ, ফার্নবর্গীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ এগুলোর মধ্যে এবং প্রাণী কোষে মোটামুটি সবসময় দেখা যায়। তাহলে আমাদের ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, তারপরে জিমনোস্পার্ম যে উদ্ভিদগুলো আছে সেগুলোর মধ্যে কাকে পাবো, এই যে আমাদের সেন্ট্রিওল, সে অঙ্গাণুটা পাচ্ছি। সেন্ট্রোজোমের মধ্যে কে থাকে, সেন্ট্রিওল, দুইটা নলের মতো গঠন, এবং সেন্ট্রোজোম অঙ্গাণুটার ভিতরে যে ম্যাট্রিক্স থাকে তাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। আর এই সেন্ট্রোজোমের মধ্যে দুইটা যে সেন্ট্রিওল থাকে, এই দুইটা সেন্ট্রিওলকে একসাথে বলা হয় হচ্ছে ডিপ্লোজোম, এবং প্রত্যেকটা সিঙ্গেল বলে সেন্ট্রিওল। সেন্ট্রিওল কে যদি আমি আণুবীক্ষণিক পর্যায়ে দেখি, তাহলে সেন্ট্রিওল হচ্ছে কিছু নলাকার গঠন, মানে নলাকার গঠন নিয়ে গঠিত। এই নলাকার গঠন বিশেষ উপাদানগুলো তিনটা করে এরা হচ্ছে কি গঠন করেছে, ট্রিপলেটস তৈরি করেছে। তিনটা নালী মনে করো, তিনটা নল, এরা পরস্পর একত্রিত হয়ে ট্রিপলেটস গঠন করেছে। এভাবে তিনটা নল একত্রিত মিলে যে গঠনটা তৈরি করে এর নাম ট্রিপলেটস। এবং এইভাবে মনে করো 9টা ট্রিপলেটস লিঙ্কার্স মানে যোজক থাকে, এই একটা ট্রিপলেটস আরেকটা ট্রিপলেটস এর সাথে যুক্ত হয় একটা লিঙ্কার দিয়ে, এবং এইভাবে 9টা ট্রিপলেট যুক্ত হয়ে যে গঠনটা তৈরি করে সেটা হচ্ছে একটা সেন্ট্রিওল। এভাবে দুইটা সেন্ট্রিওলকে একসাথে ডিপ্লোজোম বলে। তো এই সেন্ট্রিওল বা সেন্ট্রোজোমের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে এরা কোষ বিভাজনের সময় মাকুতন্ত্র তৈরি করে, মাকুতন্ত্র গঠন করে স্পেশাল করে, এবং কোষ বিভাজনেও সাহায্য করে। আর সিলিয়া ফ্লাজেলার যে সকল প্রাণীর দেহে তৈরি করা সম্ভব বা যেখানে তৈরি করা দরকার সেখানে তারা সিলিয়া ফ্লাজেলা তৈরি করে এবং শুক্রাণুর লেজ গঠন করে। আমরা কিন্তু এর আগে পড়ে আসলাম যে শুক্রাণুর ক্যাপসুল সেটাকে তৈরি করে গলগি বডি। আর এখানে আমরা জানতে পারতেছি যে সেন্ট্রিওলের কি করে, শুক্রাণুর লেজ গঠন করে। আচ্ছা, এটা ছিল হচ্ছে কি আমাদের সেন্ট্রিয়াল পার্ট বা সেন্ট্রোজোমের পার্ট। তারপরে আমাদের কে বাকি থাকে, এরপরে থাকে হচ্ছে মাইক্রো কি বলে সাইটোস্কেলিটন, ঠিক আছে, কোষীয় কঙ্কাল যেটাকে বলে সাইটোস্কেলিটন, মানে সাইটোপ্লাজমের মধ্যে স্কেলিটন টাইপের যেগুলোকে আমরা কঙ্কাল হিসেবে নির্ধারণ করেছি, যে এগুলোর তেমন কোনো ভূমিকা নাই, বাট এটা অন্য কোনো অঙ্গাণুর সাথে কাজ করছে বা কোনো একটা ঘটনার সাথে এটা রিলেটেড, মানে কঙ্কাল টাইপের যাদের
গঠন তাদেরকে কি বলা হচ্ছে এখানে সাইটোস্কেলিটন বা কোষীয় কঙ্কাল বলা হচ্ছে। বেসিক্যালি যারা কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির পরে পুরো কোষটাকে তোমার দৃঢ়তা প্রদান বা কি বলে ভারসাম্য রক্ষার কাজ করে। তো এরা হচ্ছে আবার তিন ধরনের, একটা হচ্ছে মাইক্রোটিবিউলস, আর একটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। মাইক্রোটিবিউলস হচ্ছে এরা লম্বা হয়, অশাখ হয়, মানে কোনো শাখা প্রশাখা থাকে না, লম্বাকার। এবং এ ধরনের মাইক্রোটিবিউলস গুলো কি কাজ করে? এরা হচ্ছে সহজ কথায় যে আমাদের যখন কোষের বিভাজন ঘটে, কোষ বিভাজনের পরে মাকুতন্ত্র তৈরি হয় বা মাকু যন্ত্র, এই মাকু যন্ত্র গঠনের পরে ক্রোমোজোমকে মাকু যন্ত্রের সাথে লেগে থাকতে সাহায্য করে। এই কারা সাহায্য করে? মাইক্রোটিবিউলস যারা সেন্ট্রোমিয়ারকে সংযুক্ত করে ক্রোমোজোমকে পৃথক করে পরবর্তীতে। এই যে কাজটা সেন্ট্রোমিয়ারকে সংযুক্ত করলো মাকুতন্ত্রের সাথে, এই কাজটা করে কে? মাইক্রোটিবিউলস করে। এবং মাইক্রোটিবিউলস এর আরেকটা কাজ হচ্ছে সে মাইক্রোফিলামেন্টকে নির্দেশনা প্রদান করে। এই কাজটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে মাকুতন্ত্রের সেন্ট্রোস্ফিয়ারকে কানেক্ট করা, তারপরে হচ্ছে ক্রোমোজোম দুটা যখন আলাদা হয়ে দুই মেরুর দিকে দৌড় দেওয়া শুরু করে, তো এই আলাদা করার কাজ, এই কাজগুলোকে করে মাইক্রোটিবিউলস করে। আর মাইক্রোফিলামেন্ট কি? মাইক্রোফিলামেন্ট হচ্ছে যে কোষীয় কঙ্কালের মধ্যে একটা খুবই সূক্ষ্ম তন্তু। এই সূক্ষ্ম তন্তুটা কি করে? এই সূক্ষ্ম তন্তুটাকে আবার মাইক্রোফিলামেন্ট বা অ্যাক্টিন ফিলামেন্ট বলে। এর বেসিক কাজটা থাকে যে এই যে তোমার সেন্ট্রোস্ফিয়ার থেকে ক্রোমোজোম দুইটা বা ক্রোমাটিড দুইটা আলাদা হয়ে গেল, এই কাজটা তো মাইক্রোটিবিউলস করলো। এখন এই অপত্য ক্রোমোজোম গুলো যখন বিপরীত মেরুর দিকে আসতে শুরু করে, বিপরীত মেরুমুখী যে চলনটা সৃষ্টি হয়, এই বিপরীত মেরুমুখী চলনটা সৃষ্টি করে কে? মাইক্রোফিলামেন্ট বা অ্যাক্টিন ফিলামেন্ট। আর মাইক্রোফিলামেন্ট আর অ্যাক্টিন মাইক্রোটিবিউলস এই দুইটা গঠনের মাঝামাঝি একটা গঠন হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট গুলো কি? চার ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট থাকে। তার মধ্যে হচ্ছে কি ক্যারাটিন, তারপর ল্যামিনিন, নিউরোফিলামেন্ট, ভাইমেন্টিন। ঠিক আছে, ক্যারাটিন আমরা কিন্তু সেই আমাদের লাইসোজোমের কথা মনে চলে আসে, লাইসোজোম কিন্তু ক্যারাটিন তৈরি করে। তো এই ক্যারাটিন মূলত কার দ্বারা তৈরি হয়? লাইসোজোমের একটা কাজ। আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হচ্ছে কি এই সাইটোস্কেলিটনের মাইক্রোটিবিউলস এবং মাইক্রোফিলামেন্টের একটা সমন্বিত রূপ বা মিডিয়াল একটা ফেজ বলা যায়। তো কোষীয় কঙ্কাল থেকে আর তেমন কিছু দরকার নাই। কোষীয় কঙ্কালের মধ্যে মাইক্রোটিবিউলস আর মাইক্রোফিলামেন্ট বা অ্যাক্টিন ফিলামেন্ট, যে মাইক্রোফিলামেন্টের আরেকটা নাম, সেটা জানাটা দরকার ছিল। তারপরে আমাদের আরো ছোট দুইটা জিনিস জানতে হবে বা অঙ্গাণু, তাদের নাম হচ্ছে কি একটা হচ্ছে পারঅক্সিজম আর একটা হচ্ছে গ্লাইঅক্সিজম। পারঅক্সিজম হচ্ছে কি? পারঅক্সিজম আর গ্লাইঅক্সিজম দুইজনই হচ্ছে ভাই লাইসোজোমের ছোট ভাই। সহজ কথা। পারঅক্সিজম কি করে? পারঅক্সিজম হচ্ছে ক্যাটালেস টাইপের এনজাইম গুলোকে ও নিজের মধ্যে রাখে। লাইসোজোমে কি পড়েছিলাম? ও একটা ঝিল্লি দ্বারা আবৃত এবং ওর মধ্যে কি থাকে? হাইড্রোলাইটিক এনজাইম থাকে। ওই হাইড্রোলাইটিক এনজাইম ও কার থেকে নিয়ে আসছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। পারঅক্সিজমের কাহিনী হচ্ছে সেম। ও হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এই ক্যাটালেস জাতীয় যে এনজাইম গুলো থাকে, অর্থাৎ যে এনজাইম গুলো কাটাকাটি করে বিভিন্ন জায়গায়, ঠিক আছে, ট্রান্সলেশন বা ট্রান্সক্রিপশনে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু কাটতে হয়, আবার জোড়া দিতে হয়। তো ক্যাটালাইজ টাইপের যে এনজাইম থাকে, সেই এনজাইম গুলো কাকে ধারণ করে? পারঅক্সিজম ধারণ করে। এবং পারঅক্সিজমের আরেকটা নাম হচ্ছে কি? পারঅক্সিজমের আরেকটা নাম হচ্ছে মাইক্রোসোম বা পারঅক্সিজম একই কথা। আর পারঅক্সিজমের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তারা কোষে অক্সিজেনের ঘনত্বটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে কোষে অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণ করা কার কাজ? পারঅক্সিজমের কাজ। পারঅক্সিজমকে সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? পারঅক্সিজমকে সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে প্রাণীর কিডনি এবং লিভারের কোষে। কিডনি এবং লিভারের কোষে কি দেখা যায়? পারঅক্সিজম দেখা যায়। তারপরে দেখো কে আছে? গ্লাইঅক্সিজম। গ্লাইঅক্সিজম কি করে? পারঅক্সিজম তো ক্যাটালেস জাতীয় এনজাইম গুলোকে রাখে, লাইসোজোম তো হাইড্রোলাইটিক। গ্লাইঅক্সিজম হচ্ছে স্নেহ বিপাক করার কারণ, স্নেহ বিপাকে যে এনজাইম গুলো দরকার পড়ে সেগুলো নিজের মধ্যে রাখে। গ্লাইঅক্সিজম কি করে? গ্লাইঅক্সিজম ধরো না গ্লিসাইড, মানে স্নেহ পদার্থ বিপাকে এনজাইম যেগুলো দরকার সেগুলো সে নিজের মধ্যে রাখে। এবং প্রয়োজনীয় সময়ে উদ্ভিদে যদি শর্করার প্রয়োজন পড়ে তখন সেই স্নেহ জাতীয়
পদার্থকে বিপাক করে খাদ্য তৈরি করে। এবং এটা হচ্ছে কি গ্লাইকোজেনের একটা গুরুত্বপূর্ণ কাজ। গ্লাইকোজেন কোথায় দেখা যায়? সূত্রাকার ছত্রাক, ইস্ট, তারপর হচ্ছে নিউরোস্পোরা, তারপরে তৈল বীজের কোষে এই গ্লাইকোজেনটা পাওয়া যায়। আবার বীজের লিপিড সঞ্চয় কোষে এদেরকে দেখা যায়। গ্লাইকোজেনের কাজ কি তাহলে? গ্লাইকোজেনের প্রধান কাজ হচ্ছে তারা লিপিড বিপাককে নিয়ন্ত্রণ করে এবং বীজের অঙ্কুরোদ্গম কালে স্পেশাল করে বীজের অঙ্কুরোদ্গম কালে একটা বীজকে যখন মাটিতে অঙ্কুরোদ্গম মানে মাটিতে বপন করা হয়, ঠিক আছে, একটা বীজকে মাটিতে বপন করা হয় এবং বীজটা যখন অঙ্কুরোদ্গম হওয়া শুরু করে তখন পুরোপুরি ভাবে তার ফটোসিনথেসিস প্রসেস স্টার্ট হওয়ার আগ পর্যন্ত সেই বীজটাকে বেড়ে ওঠা, অঙ্কুরোদ্গম কালটা পর্যন্ত বেড়ে ওঠা, এই গ্রোথটা গ্রো করার জন্য যে খাবারটা প্রয়োজন এই খাবারটা সাপ্লাই করে কি? এই গ্লাইকোজেন করে। সে কি করে? তার মধ্যে থাকা যে লিপিড গুলো আছে সেই লিপিড গুলোকে সে চিনি মানে গ্লুকোজে কনভার্ট করে, মানে খাদ্যে পরিণত করে। যেরকমটা আমাদের বডিতে, হিউম্যান বডিতে কে করে? লিভার বা যকৃৎ এই কাজটা করে। প্রয়োজনীয় সময়ে যদি তার মধ্যে সঞ্চিত খাবার বা সঞ্চিত গ্লুকোজ না থাকে তখন সে আমাদের ফ্যাট গুলোকে ভেঙে কি করে? আমাদের শক্তির যোগান দেয়, ঠিক আছে। তো এরকমই একটা ভূমিকা এখানে গ্লাইকোজেন উদ্ভিদের ক্ষেত্রে করে, স্পেশালি বীজের অঙ্কুরোদ্গমে এই জিনিসটা আমরা দেখি। এবং এটা হচ্ছে কি গ্লাইকোজেন একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। আর তারপরে আমাদের বাকি থাকে হচ্ছে উদ্ভিদ কোষের কোষ গহ্বর। কোষ গহ্বর কি? যে বড় একটা গহ্বর থাকে এবং কোষ গহ্বরের মধ্যে কি থাকে? কোষ রস থাকে, অনেকগুলা খনিজ লবণ, তারপরে কিছু ম্যাট্রিক্স, এই ধরনের জিনিসগুলো নিয়ে কোষ রস তৈরি হয় যেটা কোষ গহ্বরের ভিতরে থাকে এবং কোষ গহ্বর একটা পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে, এটাকে টনোপ্লাস্ট বলে। এই টনোপ্লাস্টের সংজ্ঞাটা আমাদের জানতে হবে বা মাথায় রাখতে হবে যে কোষ গহ্বর যে পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে সেটাকে কি বলে? টনোপ্লাস্ট বলে। এই ছিল হচ্ছে কি সাইটোপ্লাজমের যতগুলো অঙ্গাণু আমাদের এই অধ্যায়ে বলা, সেগুলোর সব বিবরণ। আর তারপরের ভিডিওতে ইনশাল্লাহ আমরা হচ্ছে নিউক্লিয়াস, ক্রোমোজোম আরো বিস্তারিত যে বাকি অংশটুকু রয়েছে সেটা নিয়ে জানবো।